গুড ইভিনিং এভরিবডি। আগের দিন জাস্ট যে জিনিসটা হয়েছিল সেল সাইকেল সেল ডিভিশনে, সেটা হচ্ছে আমাদের ইন্টারফেজটা হয়েছিল। হোয়াট ইজ ইন্টারফেজ? ইন্টারফেজ হচ্ছে যে কি? ইন্টারফেজ হচ্ছে আমাদের মেনলি হচ্ছে গ্রোথ ফেজ কি বলা হচ্ছে আমাদের ইন্টারফেজ। আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা কি? সেটা হচ্ছে আমাদের মাইটোটিক ফেজ বা এম ফেজ। মাইটোটিক ফেজ বা এম ফেজে কী হয়? মাইটোটিক ফেজ বা এম ফেজে অনেক রকম প্রসিডিওর সম্পন্ন হয়। সম্পন্ন হয় বলতে কি? মেনলি সেল ডিভিশনের যে মেন প্রসিডিওর, সেই মেন প্রসিডিওরটা কিন্তু হয় আমাদের এই এম ফেজে। আর ইন্টারফেজে কী হচ্ছিলো? ইন্টারফেজে হচ্ছিলো এই প্রসিডিওরটা সম্পন্ন করবার জন্য যা যা প্রয়োজন, যা যা রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট সাপ্লাই হচ্ছিলো কোথায়? রিকোয়ারমেন্ট সাপ্লাই হচ্ছিলো আমাদের ইন্টারফেজে। ওকে, তাহলে আজকে যেটা নিয়ে হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের এম ফেজ। এম ফেজের অপর নাম কি? এম ফেজের অপর নাম মাইটোটিক ফেজ। লিখে ফেলি তাহলে। এম ফেজকে কী বলা হয়? মাইটোটিক ফেজ। ওকে, ইট ইজ অলসো ড্রামাটিক ফেজ। also a dramatic phase because কেন? কারণ ভেরিয়াস টাইপ অফ চেঞ্জেস or চেঞ্জেসই করো, জাস্ট সেটুকু। ভেরিয়াস টাইপ অফ চেঞ্জেস অকার ইনসাইড নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। তার মানে কি? তার মানে বলছে কি ইট ইজ অলসো ড্রামাটিক ফেজ। এটা হচ্ছে একটা ড্রামাটিক ফেজ। কেন? কারণ কি? কারণ হচ্ছে ভেরিয়াস টাইপ অফ চেঞ্জেস অকার। কোথায় হচ্ছে? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে যে ঘটে চলা বিভিন্ন রকম চেঞ্জেস, সেই চেঞ্জেসগুলো এখানে দেখতে পাওয়া যায়। ওকে, বোঝা গেল? ঠিক আছে। এবার হচ্ছে যে এই যে এম ফেজ বা মাইটোটিক ফেজ, সেই মাইটোটিক ফেজের কে কটা ভাগে ভাগ করা হয় সেটা লিখি একটুখানি। এম ফেজকে অ্যাকচুয়ালি ভাগ করা হয় দুটো পার্টে। কী পার্ট? একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটা কি? আর একটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। একটা হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কথার অর্থ কি? ক্যারিওকাইনেসিস কথার অর্থ হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন। ওকে, সাইটোকাইনেসিস কথার অর্থ হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন। ওকে, এবার এই যে ক্যারিওকাইনেসিস, এই ক্যারিওকাইনেসিসকে অর্থাৎ নিউক্লিয়ার ডিভিশনকে আবার চারটে ভাগে ভাগ করা যায়। কটা ভাগে ভাগ করা যায়? চারটে ভাগে ভাগ করা যায়। কী কী? একটা হচ্ছে প্রোফেজ, দু নম্বর কি? দু নম্বর হচ্ছে মেটাফেজ, তিন নম্বর কি? তিন নম্বর হচ্ছে অ্যানাফেজ, চার নম্বর এবং লাস্ট যেটা কি? সেটা হচ্ছে আমাদের টেলোফেজ। ওকে, এবার একটা জিনিস জাস্ট এখানে একটা জিনিস বলে দিই, সেটা কি? সেটা হচ্ছে যে এই যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, এটা কিন্তু পরস্পর হয়। মানে প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, দেন সাইটোকাইনেসিস হয়। অর্থাৎ সেল সাইকেল এবং সেল ডিভিশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেস কেন বললাম? এরও আগে একটা প্রসেস, মানে যদি না ইন্টারফেজ হয় তবে এমফেজ শুরু হবে না। মানে প্রথমে ইন্টারফেজ, দেন ক্যারিওকাইনেসিস, দেন সাইটোকাইনেসিস। সেই কারণে বলা হয় সেল সাইকেল বা সেল ডিভিশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সেল ডিভিশন is a continuous process.
ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কেন কন্টিনিউয়াস প্রসেস, কেন বললাম পরস্পর এই হিসাবে হয়। ওকে, এবার একটা জিনিস মাথায় মনে হতে পারে যে আমাদের যে সেল হিউম্যান বডির সেলের ক্ষেত্রে, হিউম্যান বডি পার্টিকুলার একটা সেলের ক্ষেত্রে আমরা বলেছিলাম সেল ডিভিশনের জন্য সময় লাগছে 24 ঘন্টা, যার মধ্যে ম্যাক্সিমাম টাইম কে নিচ্ছে, ম্যাক্সিমাম টাইম নিচ্ছে আমাদের ইন্টারফেজ 23 ঘন্টা সময় নিচ্ছে, আর এই যে এম ফেজের জন্য সময় কত লাগছে 1 ঘন্টা। এবার এটা মনে হতে পারে এই 1 ঘন্টার মধ্যে সাইটোকাইনেসিস হচ্ছে, ক্যারিওকাইনেসিস হচ্ছে, যার মধ্যে সাইটোকাইনেসিসের পরিমাণ মানে সাইটোকাইনেসিসও কিছুটা সময় ধরে হচ্ছে, ক্যারিওকাইনেসিসও কিছুটা সময় ধরে হচ্ছে। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়ার ডিভিশন যে সময় ধরে হচ্ছে তার মধ্যে তো 4টে ফেজ হচ্ছে, তাহলে এই 4টে ফেজের মধ্যে টাইম ডিউরেশনের গ্যাপ কেমন, কোনটা বেশি টাইম নেয়, কোনটা কম সময় নেয়, অর্থাৎ এদের মধ্যে হচ্ছে টাইম ডিভিশন বা টাইম গ্যাপ। জাস্ট টাইম গ্যাপ বলে একটা হেডিং করো, টাইম ডিভিশন। টাইম ডিভিশন, এদের মধ্যে টাইম ডিভিশনের যে গ্যাপটা বা টাইম ডিভিশনের যে ভাগটা সেটা কি, সবথেকে লেন্দি প্রসেস, সবথেকে লেন্দি হচ্ছে আমাদের প্রোফেজ, দেন হচ্ছে আমাদের টেলোফেজ, দেন হচ্ছে আমাদের মেটাফেজ, অ্যাট লাস্ট হচ্ছে আমাদের অ্যানাফেজ। তার মানে সব থেকে একটু মানে ম্যাক্সিমাম টাইম নিচ্ছে কি আমাদের, ম্যাক্সিমাম টাইম নিচ্ছে আমাদের হচ্ছে প্রোফেজ, আর লিস্ট টাইম নিচ্ছে লিস্ট টাইম নিচ্ছে আমাদের হচ্ছে অ্যানাফেজ। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকুনির মধ্যে কী বললাম, এইটুকুনির মধ্যে বললাম যে এম ফেজের অপর নাম কি, এম ফেজের অপর নাম জেনারেলি আমরা মাইটোটিক ফেজও বলে থাকি। ওকে, ইট ইজ অলসো ড্রামাটিক ফেজ। এটাকে ড্রামাটিক ফেজ কেন বলা হয়, কারণ হচ্ছে যে বিকজ ভেরিয়াস টাইপস অফ চেঞ্জেস অকার্স ডিউরিং দিস ফেজ। এই ফেজে ভেরিয়াস টাইপ অফ চেঞ্জেস হয়, কোথায় হয়, নিউক্লিয়াসে হয়, সাইটোপ্লাজমে হতো। এবারে এম ফেজ বা মাইটোটিক ফেজকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কথার অর্থ হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন, অর্থাৎ এখানে নিউক্লিয়াসের মধ্যেকার ডিভিশন হচ্ছে। সাইটোকাইনেসিস কথার অর্থ কি, সাইটোকাইনেসিসের কথা হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন, অর্থাৎ সাইটোপ্লাজমের ইনসাইড ডিভিশন হচ্ছে। ওকে, এই যে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়ার ডিভিশন, এটাকে আমরা 4টে পার্টে ভাগ করেছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এর মধ্যে নিউক্লিয়াসের বিভিন্ন ভাগের মানে বিভিন্ন স্টেপ ওয়াইজ যে কীভাবে হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, ওইটার পার্টগুলো নিয়ে আলোচনা হবে জাস্ট নেক্সট স্লাইডে। তারপরে কী বলছে, সেল সাইকেল বা সেল ডিভিশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। কেন কন্টিনিউয়াস প্রসেস বলছে, কারণ যদি না আমার ইন্টারফেজ হয় আমরা কিন্তু এম ফেজে আসতে পারবো না, বা যদি না আমাদের ক্যারিওকাইনেসিস হয় আমরা কিন্তু সাইটোকাইনেসিসে যেতে পারবো না। অর্থাৎ কন্টিনিউ একটা নির্দিষ্ট ফেজের পরপরই অপর একটা ফেজ সম্পন্ন হবে। মানে যদি না আমাদের G1 ফেজ হয় আমরা কিন্তু এস ফেজে যেতে পারবো না, যদি না আমাদের এস ফেজ হয় তাহলে কিন্তু আমরা G2 ফেজে যেতে পারবো না। ওকে, বোঝা গেল? হ্যাঁ, সেই কারণে এটাকে বলছে একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ একটা নির্দিষ্ট স্টেপ ওয়াইজ এটা ক্রমাগত ঘটে চলেছে। এবার এদের মধ্যে যে টাইম পিরিয়ড বা টাইম গ্যাপ বা টাইম ডিভিশন যাই বলো না কেন, প্রোফেজের এম ফেজের ক্যারিওকাইনেসিস দশার মধ্যে যেগুলো হচ্ছে সেখানে সবথেকে বেশি টাইম নেয় হচ্ছে আমাদের প্রোফেজ, দেন সময় নেয় আমাদের টেলোফেজ, দেন মেটাফেজ এবং অ্যাট লাস্ট হচ্ছে আমাদের অ্যানাফেজ দশা। অর্থাৎ প্রোফেজের জন্য সময় লাগছে ম্যাক্সিমাম টাইম এবং অ্যানাফেজের জন্য সময় লাগছে সবথেকে লিস্ট টাইম, সবথেকে কম সময়। এবার এরপরে 4টে প্রশ্ন হবে, 4টে প্রশ্নের মধ্যে দিয়ে একটুখানি ডিফাইন করব যে এই যে টাইম গ্যাপের যে ব্যাপারটা। এবার যেটা যে 4টে প্রশ্নের কথা বললাম সেই 4টে প্রশ্ন কী কী, 4টে প্রশ্ন নিয়ে একটু দেখা যাক। এবার চারটে প্রশ্ন কী কী, ওকে, 4টে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যেটা, কোশ্চেন নাম্বার 1 বলছে which is the longest phase of cell division, which is the longest phase of cell division. অপশান, 1 নম্বর অপশান হচ্ছে আমাদের প্রোফেজ, 2 নম্বর অপশান কি আমাদের অ্যানাফেজ, 3 নম্বর অপশান কি আমাদের এস ফেজ,
4 নম্বর অপশান কি আমাদের G1 ফেজ। সেকেন্ড কোশ্চেন কি, সেকেন্ড কোশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য লংগেস্ট ফেজ অফ সেল ডিভিশন। সেল ডিভিশনের কোনটা হচ্ছে আমাদের লংগেস্ট ফেজ। ওকে ঠিক আছে, এখানে অপশানগুলো দেখি। এখানে অপশান হচ্ছে আমাদের প্রোফেজ, 2 নম্বর হচ্ছে আমাদের টেলোফেজ, 3 নম্বর হচ্ছে আমাদের মেটাফেজ, 4 নম্বর হচ্ছে আমাদের অ্যানাফেজ। ওকে, থার্ড কোশ্চেন কি, হুইচ ইজ দ্য শর্টেস্ট ফেজ অফ সেল ডিভিশন। কোনটা হচ্ছে সেল ডিভিশনের সব থেকে শর্টেস্ট ফেজ। ওকে, 1 নম্বর অপশান কি, 1 নম্বর অপশান হচ্ছে যে আমাদের এস ফেজ। 2 নম্বর অপশান কি, 2 নম্বর অপশান হচ্ছে আমাদের টেলোফেজ। 3 নম্বর অপশান কি, 3 নম্বর অপশান হচ্ছে আমাদের অ্যানাফেজ। 4 নম্বর অপশান কি, 4 নম্বর অপশান হচ্ছে আমাদের মেটাফেজ। ওকে, ঠিক সেম প্রশ্নটা, সেম প্রশ্নের জন্য সেকেন্ড পার্টের অপশান কি কি, সেকেন্ড পার্টের অপশান হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে প্রোফেজ, 2 নম্বর হচ্ছে আমাদের মেটাফেজ, 3 নম্বর হচ্ছে আমাদের টেলোফেজ, 4 নম্বর হচ্ছে আমাদের কি অ্যানাফেজ। ওকে, এই চারটে প্রশ্ন, সেম প্রশ্নের জন্য একটা সেকেন্ড পার্টের একটা অপশান। ঠিক আছে, দেখা যাক প্রথম প্রশ্নটা পড়ি। প্রথম প্রশ্ন বলছে কি, প্রথম প্রশ্ন বলছে যে হুইচ ইজ দ্য লংগেস্ট ফেজ, কোনটা বড়, কার জন্য, কার জন্য, সেল ডিভিশনের জন্য কোনটা লংগেস্ট ফেজ। ঠিক আছে, সেল ডিভিশনের জন্য কোনটা লংগেস্ট ফেজ। অপশান দেখি, প্রথম অপশান বলছে প্রোফেজ, সেকেন্ড অপশান বলছে অ্যানাফেজ, এস ফেজ, G1 ফেজ। এবার একটা জিনিস বলি, এর মধ্যে প্রথম দুটো অপশান অর্থাৎ প্রোফেজ এবং অ্যানাফেজ, এই দুটো হচ্ছে আমাদের কিসের পার্ট, মাইটোটিক ফেজের পার্ট। সেকেন্ড দুটো অপশান অর্থাৎ হচ্ছে আমাদের এস ফেজ এবং G1 ফেজ, এই দুটো কিসের পার্ট, এই দুটো হচ্ছে আমাদের ইন্টারফেজের পার্ট। এবার আমাদের যে ইন্টারফেজ আমরা যেটা পড়েছিলাম, ইন্টারফেজের জন্য G1 এর জন্য টাইম গ্যাপ কত ছিল, 8 to 12 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা সময় নিচ্ছিল। এস ফেজ কত নিচ্ছিল, এস ফেজ সময় নিচ্ছিল 6 থেকে 8 ঘন্টা সময়। আমাদের কার ক্ষেত্রে বলছি এটা আমরা বলছি কিন্তু হিউম্যান সেলের একটা সেল ডিভিশনের জন্য সময়। ঠিক আছে, G2 ফেজের জন্য কত নিচ্ছিল, 3 থেকে 4 ঘন্টা সময় নিচ্ছিল। ওকে, আর এই টোটাল এদের টোটাল টাইম গ্যাপটা কত ছিল, টোটাল টাইমটা ছিল আমাদের ইন্টারফেজের জন্য সময় ছিল আমাদের হচ্ছে যে 23 ঘন্টা একটা হিউম্যান সেলের সেল ডিভিশনের জন্য। ওকে, এবার বলছে কি, এবার বলছে যদি সেটা আমাদের হয় হিউম্যান সেলের সেল ডিভিশনের জন্য, যদি আমাদের সেটা ইন্টারফেজের জন্য হলো, এটা যদি এটা আমাদের মাইটোটিক ফেজের জন্য হয়, সেই টাইম গ্যাপটা কত, টাইম গ্যাপটা হচ্ছে আমাদের 1 ঘন্টা। সেই 1 ঘন্টার জন্য ইন্টারফেজ বলছি মাইটোটিক ফেজে 1 ঘন্টার মধ্যে কী কী সম্পন্ন হচ্ছে, ক্যারিওকাইনেসিস হচ্ছে, সাইটোকাইনেসিস হচ্ছে। ক্যারিওকাইনেসিসের মধ্যে আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 4টে পার্ট হচ্ছে। এবার তাহলে মাথায় একটা প্রশ্ন যাচ্ছে যে এখানে বলেছে আমরা কোনটা লংগেস্ট ফেজ, সব থেকে বড় ফেজ, সব থেকে বড় তো আমাদের ইন্টারফেজ, মাইটোটিক ফেজ তো আসবেই না। যদি না মাইটোটিক ফেজ আসে তাহলে অটোমেটিক্যালি প্রোফেজ বাদ চলে গেল, অ্যানাফেজ বাদ চলে গেল, আমার ইন্টারফেজ আসবে। এবার ইন্টারফেজের মধ্যে দেখবো আমরা কোনটা বড়। G2 ফেজের জন্য সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা, এসের জন্য সময় লাগছে 6 থেকে 8 ঘন্টা, G1 এর জন্য সময় লাগছে 8 থেকে 12 ঘন্টা। তাহলে ম্যাক্সিমাম টাইম কার লাগছে, G1 ফেজ। তাহলে এই অপশান ক্যান্সেলেশনের উপর মানে এই অপশানের উপর ভিত্তি করে এখানে কারেক্ট অপশানটা হচ্ছে আমাদের G1 ফেজ হবে। ওকে, বোঝা গেল। দেন পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্ন বলছে কি, হুইচ ইজ দ্য লংগেস্ট ফেজ। এখানেও কিন্তু আমাকে লংগেস্ট ফেজটাই জানতে চেয়েছে, হুইচ ইজ দ্য লংগেস্ট ফেজ অফ সেল ডিভিশন, সেল ডিভিশনের জন্য কোনটা লংগেস্ট ফেজ। ঠিক আছে, অপশান দেখি। অপশান বলছে কি, প্রথম বলছে প্রোফেজ,
দেন বলছে আমাদের টেলোফেজ, দেন বলছে মেটাফেজ, দেন অ্যাট লাস্ট বলছে অ্যানাফেজ। এখানে যে চারটে অপশান দিয়েছে, চারটে অপশান কিন্তু প্রত্যেকটাই আমাদের কিসের অন্তর্গত, ইন্টারফেজের অন্তর্গত না মাইটোটিক ফেজের অন্তর্গত? অবভিয়াসলি মাইটোটিক ফেজের অন্তর্গত, তার মানে এখানে আমাদের ইন্টারফেজের ব্যাপারটা আসছে না। ঠিক আছে, এবার মাইটোটিক ফেজের মধ্যে যে চারটে ফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাদের মধ্যে যে টাইম গ্যাপের যে ভেরিয়েশনটা ছিল, তার মধ্যে ম্যাক্সিমাম টাইম লাগছিল প্রোফেজ, দেন কার সময় লাগছিল আমাদের টেলোফেজ, দেন সময় লাগছিল কার, দেন সময় লাগছিল আমাদের হচ্ছে মেটাফেজ দশা, এবং অ্যাট লাস্ট সময় লাগছিল আমাদের হচ্ছে অ্যানাফেজ দশা। ওকে, তাহলে এখানে হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম কার লাগবে, তাহলে ম্যাক্সিমাম টাইম এটা সিওর শর্ট অপশন যে আমাদের প্রোফেজ। তাহলে এখানে অপশানের দিক থেকে ভিত্তি করে বোঝা গেল, যদি আমার এখানে কোনো ইন্টারফেজের দশা দেয়, তাহলে ইন্টারফেজের দশাটার মধ্যে কোনটা যেটা ম্যাক্সিমাম সেটা আমাকে ওখানে দেখতে হবে। আর এখানে যদি আমাদের শুধুমাত্র কেবলমাত্র এবং কেবলমাত্র মাইটোটিক ফেজের মধ্যে কার দশা দেয়, তাহলে আমার এখানে দেখতে হবে যে মাইটোটিক ফেজের মধ্যে কোনটা সবথেকে সেল ডিভিশনের জন্য লেন্থি সময় নিচ্ছে। বোঝা গেল? ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে কি, হুইচ ইজ দ্য শর্টেস্ট ফেজ? কোনটা হচ্ছে শর্টেস্ট ফেজ সেল ডিভিশনের জন্য? সেল ডিভিশনের জন্য কোনটা হচ্ছে শর্টেস্ট ফেজ? ঠিক আছে, এস ফেজ প্রথম অপশান দেখা যাক, অপশানগুলো এস ফেজ, দেন হচ্ছে টেলোফেজ, অ্যানাফেজ এবং মেটাফেজ। এখানে যে প্রথম অপশানটা এস ফেজ যেটা দিয়েছে, এস ফেজ এবং এস ফেজই কেবলমাত্র ইন্টারফেজের মধ্যে অবস্থান করছে, বিলং করছে। তাও এস ফেজের জন্য টাইম গ্যাপ কত লাগছে? 6 থেকে 8 ঘন্টা সময় লাগছে। ওকে, বাকিগুলো মানে টেলোফেজ, অ্যানাফেজ এবং মেটাফেজ, এরা তিনটে অপশান কিসের মধ্যে বিলং করছে? এরা তিনটে অপশান বিলং করছে আমাদের হচ্ছে যে এম ফেজ এবং মাইটোটিক ফেজের মধ্যে। এম ফেজ বা মাইটোটিক ফেজের টোটাল টাইম কত লাগছে? টোটাল টাইম লাগছে 1 ঘন্টা, যার মধ্যে কতগুলো ফেজ রয়েছে? যার মধ্যে রয়েছে প্রোফেজ রয়েছে, মেটাফেজ রয়েছে, অ্যানাফেজ রয়েছে, টেলোফেজ রয়েছে, তারপর আমাদের হচ্ছে ওদিকে সাইটোকাইনেসিস রয়েছে। এই যে 5টা টোটাল সার্কেল সম্পন্ন হচ্ছে 1 ঘন্টা সময়। আর এস ফেজের জন্য সময় কত লাগছে? 6 থেকে 8 ঘন্টা। তাহলে প্রথম অপশান ক্যান্সেলেশনের শর্টেস্ট ফেজ যেহেতু, তাহলে এস ফেজ বাদ চলে গেল। বাকি তিনটে অপশান যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের মাইটোটিক ফেজের ক্যারিওকাইনেসিস দশায়। এই ক্যারিওকাইনেসিস দশায় যে 4টে ফেজ রয়েছিল, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 4টে ফেজের মধ্যে টাইমের যে ভেরিয়েশনটা, টাইম ভেরিয়েশন হিসেবে আমরা দেখেছিলাম প্রোফেজ সবথেকে বড়, দেন আসছে টেলোফেজ, দেন আসছে মেটাফেজ, এবং অ্যাট লাস্ট সবথেকে কম সময় নিচ্ছে কি আমাদের, সবথেকে কম সময় নিচ্ছে আমাদের হচ্ছে অ্যানাফেজ দশা। তাহলে সেই দিক থেকে অপশানের দিক থেকে দেখতে গেলে এখানে অপশান কোনটা কারেক্ট? 3 নম্বর অপশানটা কারেক্ট। ওকে, বোঝা গেল? ঠিক সেম প্রশ্ন বলছে হুইচ ইজ দ্য শর্টেস্ট ফেজ অফ সেল ডিভিশন? সেল ডিভিশনের সবথেকে শর্টেস্ট ফেজ কোনটা? এখানে অপশানগুলো কী কী দিয়েছে দেখা যাক। এখানে প্রথম অপশান দিয়েছে প্রোফেজ, দেন অপশান দিয়েছে মেটাফেজ, দেন অপশান দিয়েছে টেলোফেজ এবং অ্যাট লাস্ট অপশান দিয়েছে অ্যানাফেজ। এখানে যে 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের প্রত্যেকটা অপশানে কিন্তু আমাদের এম ফেজের মধ্যে বিলং করছে, অর্থাৎ এখানে আমাদের কিন্তু ইন্টারফেজের মধ্যে যাওয়ার দরকার নেই, অর্থাৎ 23 ঘন্টা সার্কেলের মধ্যে আমার যাওয়ার দরকার নেই, আমি 1 ঘন্টা সার্কেলের মধ্যে ঘোরাফেরা করবো। এবার 1 ঘন্টা সার্কেলের মধ্যে প্রোফেজ সবথেকে বেশি সময় নেয়, দেন সময় নেয় কি, দেন সময় নেয় হচ্ছে আমাদের টেলোফেজ, তারপরে সময় নেয় হচ্ছে আমাদের মেটাফেজ এবং সবথেকে কম সময় নেয় হচ্ছে আমাদের অ্যানাফেজ। তাহলে এখানের অপশানের দিক থেকে ভিত্তি করেও কিন্তু শর্টেস্ট ফেজ কি, শর্টেস্ট ফেজ হচ্ছে আমাদের অ্যানাফেজ দশা। তাহলে এই 4টে প্রশ্ন থেকে কি আমরা এটা একটুখানি আইডেন্টিফাই করতে পারলাম যে শর্টেস্ট ফেজ যেটা সবথেকে শর্টেস্ট ফেজ তো একটাই হয়, শর্টেস্ট ফেজ যেটা সবথেকে কম সেটাই শর্টেস্ট। এবার সেটা ইন্টারফেজ বা মাইটোটিক ফেজ এর উপরে কিন্তু ডিপেন্ড করে হচ্ছে না, মানে যদি আমার অপশান অ্যানাফেজ থাকে, সেটা তার মধ্যে যদি ইন্টারফেজের কোনো দশাও ঢুকে থাকে, সেক্ষেত্রেও আমার অ্যানাফেজই অপশান হবে শর্টেস্ট ফেজের জন্য। যদি সেক্ষেত্রে কোনো ইন্টারফেজের দশা ঢুকে নাও থাকে, অর্থাৎ শুধুমাত্র মাইটোটিক ফেজ অপশানে থাকে ম্যাক্সিমাম, মানে বাকি 3টে অপশান যদি মাইটোটিক ফেজে থাকে, তা সত্ত্বেও কিন্তু সেখানে অ্যানাফেজই অপশান হবে। ওকে, শর্টেস্ট ফেজের জন্য। বাট লংগেস্ট ফেজের জন্য আমাকে আইডেন্টিফাই করতে হবে যে সেখানে সেটা আমার কোনো মাইটোটিক ফেজ সেখানে উল্লেখ আছে কিনা, যদি মাইটোটিক ফেজ, যদি কোনো ইন্টারফেজ উল্লেখ আছে কিনা। যদি ইন্টারফেজ উল্লেখ থাকে তাহলে সেটাকে আমাদের লংগেস্ট ফেজ বলতে হবে। যদি ধরা যাক এখানে G1 ফেজের জায়গায় যদি আমার এখানে G2 ফেজ দিত, যদি এখানে আমার G2 ফেজ থাকতো, মানে অপশান থাকতো প্রোফেজ, অ্যানাফেজ, এস ফেজ এবং G2 ফেজ, তাহলে কিন্তু আমার অপশান হতো এস ফেজ। কেন এস ফেজ অপশান হতো? কারণ হচ্ছে এস ফেজের জন্য সময় লাগছে কত, 6 থেকে 8 ঘন্টা, G2 ফেজের জন্য সময় লাগছে আমার 3 থেকে 4 ঘন্টা। সেই অপশানের দিক থেকে ভিত্তি করে আমার তখন এখানে এস ফেজ হতো। তার মানে তখন আমাকে দেখতে হবে যে আমার অপশানটা কোনটা দিয়েছে, তার মধ্যে কোনটা সবথেকে লংগেস্ট। বোঝা গেল? যদি সেখানে ইন্টারফেজ থাকে, ইন্টারফেজের মধ্যে এবার আগাগোড়া আলোচনা করতে হবে। যদি সেখানে ইন্টারফেজের কোনো চিহ্ন না থাকে, শুধুমাত্র মাইটোটিক ফেজের অপশান থাকে, তাহলে অপশানের দিক থেকে ভিত্তি করে মাইটোটিক ফেজের জন্য যে টাইম ডিউরেশনের যে চার্টটা ফলো আপ করা আছে সেইটার উপর নির্ভর করে এটা করতে হবে। বোঝা গেল? এখানে 4টে অপশান থেকে আমি জাস্ট বোঝাতে পারলাম যে প্রোফেজ কোনখানে হবে আমাদের লংগেস্ট ফেজ এবং G1 ফেজ হবে কোন ক্ষেত্রে আমাদের লংগেস্ট ফেজ। এবার যেটা সেটা হচ্ছে আমাদের এম ফেজের যে ক্যারিওকাইনেসিসের যে 4টে দশা বলেছিলাম, সেই 4টে দশা, অর্থাৎ 4টে দশার মধ্যে প্রথম যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের প্রোফেজ নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, প্রোফেজ নিয়ে দেখা যাক। এইখানে কোশ্চেনটা বোঝা গেছে? বোঝা গেছে তো? ওকে, দেন আমরা কি নিয়ে আলোচনা করবো? আমরা আলোচনা করবো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এভাবে 4টে আস্তে আস্তে করে আমাদের ক্যারিওকাইনেসিস দশাটা শেষ করতে হবে।
এবার যেটা হবে যে মাইটোটিক ফেজের প্রথম ক্যারিওকাইনেসিস যে ফেজটা অর্থাৎ প্রোফেজটা নিয়ে আমার বলা হবে। প্রোফেজ যেটা নিয়ে বলতে গেলে আমরা প্রথম যে পয়েন্টটাই জাস্ট আমরা বলবো সেটা হচ্ছে কি, ইট ইজ দ্য ফার্স্ট ফেজ অফ ক্যারিওকাইনেসিস অর মাইটোটিক ফেজ। মানে মাইটোটিক ফেজেরও যে দুটো পার্ট হয়েছিল, একটা ক্যারিওকাইনেসিস একটা সাইটোকাইনেসিস, যার মধ্যে ক্যারিওকাইনেসিসটা প্রথম হয় দেন সাইটোকাইনেসিস হয়। সেই হিসাবে বলতে গেলে ইট ইজ দ্য ফার্স্ট ফেজ অফ ক্যারিওকাইনেসিস অর সাইটোকাইনেসিস। ইট ইজ দ্য ফার্স্ট ফেজ অফ karyokinesis as well as M phase। M ফেজের জন্য অথবা ক্যারিওকাইনেসিসের জন্য এটা হচ্ছে যে ফার্স্ট ফেজ। বোঝা গেল? এবার আমরা একটা জিনিস বলি, এই যে ক্যারিওকাইনেসিস বলছি বা এম ফেজ বলছি, যার মধ্যে যে প্রোফেজদের যে দশাটা, প্রোফেজ দশাটাকে পার্টিকুলারলি বলতে গেলে প্রোফেজ দশাটাকে আমরা কটা ভাগে ভাগ করবো? ইন জেনারেলি 3টে ভাগে ভাগ করবো। 3টে ভাগে মানে কি, একটা বলবো আমরা প্রি প্রোফেজ মানে হচ্ছে জাস্ট স্টার্টিং অফ দ্য প্রোফেজ, দেন আমরা বলবো ডিউরিং প্রোফেজ অর্থাৎ মিড প্রোফেজ, এবং অ্যাট লাস্ট আমরা বলবো লেট প্রোফেজ বা এন্ড প্রোফেজ, এন্ড প্রোফেজ। ঠিক আছে, এবার তাহলে এই যে তিনটে পার্টের মধ্যে প্রি প্রোফেজে অ্যাকচুয়ালি জিনিসটা কিছুই নয়, ভাগ করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট ওর মধ্যে ঘটে চলা যে বিভিন্ন চেঞ্জেসগুলো, সেই চেঞ্জেসগুলোকে ভালোভাবে বোঝানো যাবে। জাস্ট প্রি প্রোফেজে যদি বলা হয়, প্রি প্রোফেজে কিচ্ছু নয়। প্রি প্রোফেজে হচ্ছে কি, কোনো রকম কোনো অর্গানেল সেল অর্গানেল ডিসঅ্যাপিয়ার করে না, জাস্ট প্রোফেজ স্টার্ট হচ্ছে তো কোনো রকম কোনো সেল অর্গানেল ডিসঅ্যাপিয়ার করে না এবং নিউক্লিয়ার মেমব্রেন ইনট্যাক্ট থাকে। তাহলে কি বলছে, প্রি প্রোফেজের মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে any cell organelle will not disappear ওকে, will not disappear। আর একটা কি, আর একটা হচ্ছে যে আমাদের এখানে সেল মেমব্রেনও কিন্তু ইনট্যাক্ট থাকে। সেল মেমব্রেন ইনট্যাক্ট। ঠিক আছে, এবার এখানে মোটামুটিভাবে চিত্রটা যদি দেখি, আবার একটা জিনিস একটুখানি বলে দিই, এখানে যে সেল ডিভিশন আমরা যা কিছু চিত্র আঁকবো বা ছবি আঁকবো সব কিছু কিন্তু অ্যানিম্যাল সেলের উপর ভিত্তি করে আঁকবো। কেন অ্যানিম্যাল সেলের উপর ভিত্তি করে আঁকবো? কারণ প্ল্যান্ট সেলের মধ্যে আঁকতে গেলে আমার প্ল্যান্ট সেলে একটা এক্সট্রা স্ট্রাকচার একটা বানাতে হবে, সেটা হচ্ছে সেল কী বলো ওটাকে, আমাদের সেল ওয়াল আঁকতে হবে একটা, যেটা আমাদের অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে সেল ওয়ালটা আঁকার প্রয়োজন নেই, যে সেল মেমব্রেন দিয়ে বোঝাতে পারবো সেই কারণে। ঠিক আছে, দেখা যায় এইটা কি, এইটা হচ্ছে আমাদের ধরে নিলাম একটা অ্যানিম্যাল সেল। অ্যানিম্যাল সেলের মধ্যে এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন, যে সেল মেমব্রেন ইন জেনারেলি ইনট্যাক্ট অবস্থায় রয়েছে। ওকে, আর কি এবার হচ্ছে কি, এবার হচ্ছে যে এর মধ্যে ডু নট সেপারেটেড বা ইন্টারঅ্যাঙ্গেল র্যাপড কন্ডিশনে আমাদের কে রয়েছে, র্যাপড কন্ডিশনে আমাদের হচ্ছে ডিএনএ অবস্থান করছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল যে প্রি প্রোফেজ কন্ডিশনে কী হলো। প্রি প্রোফেজ কন্ডিশনে অ্যাকচুয়ালি এই যে সেল ডিএনএ বা ক্রোমাটিন ফাইবার, যেটা কিনা আমাদের এস ফেজে ডাবল হয়েছিল, মানে অ্যামাউন্ট অফ ডিএনএ অ্যামাউন্ট অফ আমাদের ক্রোমাটিন ফাইবার যেটা ডাবল হয়েছিল সেটা এখানে র্যাপিং কন্ডিশনে অবস্থান করছিল। ওকে, আর কি এবার হচ্ছে যে আমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এইখানে কোনো সেল অর্গানেল ডিসঅ্যাপিয়ার করে না, সেল অর্গানেল যেমন থাকা তেমনই রয়েছে আর্লি প্রোফেজে।
আমার হচ্ছে সেল মেমব্রেনের ইন্ট্যাক্ট রয়েছে। ওকে, এবার হচ্ছে যে আমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রি প্রোফেজ হয়ে গেল, এবার দেন আমাদের বলবো হচ্ছে আমাদের মিড প্রোফেজ বা ডিউরিং প্রোফেজ। ডিউরিং প্রোফেজ কন্ডিশন, ডিউরিং প্রোফেজ, ডিউরিং প্রোফেজে কী হয়, ডিউরিং প্রোফেজেই তো আসল কাহিনীটা হয়, ডিউরিং প্রোফেজেই আসল কাহিনীটা হয়। আসল কাহিনী হয় বলতে কি, ডিউরিং প্রোফেজেই হচ্ছে আমাদের মেনলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে র্যাপিং কন্ডিশনে থাকা যে ডিএনএটা, সেই র্যাপিং কন্ডিশনে ডিএনএ থাকা যে ডিএনএটা সেটা কি, সেটা হচ্ছে তাদের র্যাপিং কন্ডিশনটা খোলে এবং সেখান থেকে সেটা হয় কি, সেটা তারা আনট্যাঙ্গেল বা সেপারেট কন্ডিশনে আসে। মানে ইন্টারমিডিয়েট ডিএনএ সো সেপারেটেড ইন নেচার বা সেপারেটেড ইন কন্ডিশন বা আনট্যাঙ্গেলড কন্ডিশন। তাহলে প্রথম পয়েন্টটা কি, প্রথম পয়েন্টটা হচ্ছে যে এই যে ডিএনএটা যেটা র্যাপ কন্ডিশনে ছিল বা ইন্টারমিডিয়েটের যে ডিএনএটা শোজ কি শো করছে, আনট্যাঙ্গেলড। আনট্যাঙ্গেল বা এটাকে সেপারেট। ওকে, আনট্যাঙ্গেল বা সেপারেট কন্ডিশনে সে অবস্থান করলো, বোঝা গেল। ওকে, দেন কি বলছে, সেপারেট তো হলো, এরপরে কি হয়, এরপরে হচ্ছে যে এরা কিন্তু এই ডিএনএ বা ক্রোমাটিন ফাইবারটা কনডেন্স হতে আরম্ভ করে। তার মানে কি বলবো, তার মানে বলবো যে ডিএনএ আর ক্রোমাটিন ফাইবার স্টার্ট টু কনডেন্স। ডিএনএ বলতে পারো বা এটাকে ক্রোমাটিন ফাইবারও বলতে পারো। স্টার্ট টু কনডেন্স। ওকে, দেন স্টার্ট টু কনডেন্স হতে আরম্ভ করলো। দেন হচ্ছে কি, দেন হচ্ছে যে এখানে থাকা যে সেন্ট্রিওলটা আমাদের কোথায় ডাবল হয়েছিল, সেন্ট্রিওল ডাবল হয়েছিল আমাদের এস ফেজে। সেই সেন্ট্রিওলটা পরস্পর অপোজিট পোলের দিকে মুভমেন্ট করছে, অর্থাৎ এখানে এই যে সেন্ট্রিওল অবস্থান করছিল, এই সেন্ট্রিওল পরস্পর বোথ পোলের দিকে মুভমেন্ট আরম্ভ করে। তার মানে কি, তার মানে হচ্ছে যে বোথ সেন্ট্রিওল মুভ টু অপোজিট পোল, each centriole move to opposite pole and form স্পিন্ডল ফাইবার, এবং স্পিন্ডল ফাইবার ফরমেশন করছে হুইচ হেল্প ইন মুভমেন্ট অফ ক্রোমোজোম, মুভমেন্ট অফ সিস্টার ক্রোমাটিন ইন ডিউরিং অ্যানাফেজ স্টেজ। তার মানে কি বলছে, সেটা সেন্ট্রিওল মুভ করছে অপোজিট পোলের দিকে অ্যান্ড ফর্ম স্পিন্ডল ফাইবার হুইচ হেল্প টু মুভমেন্ট অফ sister chromatid which movement of sister chromatid during anaphase stage, during anaphase stage। ওকে, বোঝা গেল। তাহলে কি বললাম, হচ্ছে এটাই যে এই স্লাইডটায় কি বললাম, এই স্লাইডটায় বললাম প্রোফেজ হচ্ছে কি ফার্স্ট ফেজ, কার ফার্স্ট ফেজ, ক্যারিওকাইনেসিস অ্যাজ ওয়েল অ্যাজ এম ফেজের ফার্স্ট ফেজ। ওকে, তাহলে প্রোফেজকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম। কি ভাগ করলাম, একটা করলাম প্রি প্রোফেজ, একটা করলাম মিড প্রোফেজ বা ডিউরিং প্রোফেজ, আর একটা বলছি আমরা লেট প্রোফেজ। লেট প্রোফেজটা পরের স্লাইডে বলছি। এখানে কি বললাম, প্রি প্রোফেজে বললাম কি এনি টাইপ অফ সেল অর্গানেল হুইচ ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য সেল উইল নট ডিসঅ্যাপিয়ার, তারা কিন্তু ডিসঅ্যাপিয়ার করছে না,
বা সেই সময় মানে প্রি প্রোফেজ কন্ডিশনে কিন্তু সেল মেমব্রেনও ইনট্যাক্ট অবস্থায় থাকছে। তার মানে অ্যাকচুয়ালি প্রি প্রোফেজ কন্ডিশনে থাকছে কি আমাদের সেলের মধ্যে থাকছে হচ্ছে যে কি ডিএনএ বা ক্রোমাটিন ফাইবারটা র্যাপিং কন্ডিশনে রয়েছে, বা তারা ডিড নট সেপারেটেড, তারা সেপারেট হয়ে থাকছে না, বাট তাদের কিন্তু অ্যামাউন্টটা ডাবল হয়ে অবস্থান করছে। সেই অ্যামাউন্ট ডাবল কোথায় হয়েছিল? আমাদের এস ফেজে হয়েছিল। ওকে, আর কি অবস্থান করছে? আর অবস্থান করছে সেন্ট্রিওল অ্যাজ এ ডাবল স্ট্রাকচার, দুটো সেন্ট্রিওল সেখানে অবস্থান করছে। ওকে, ডিউরিং প্রোফেজ ডিউরিং কন্ডিশনে কি হচ্ছে? ডিউরিং প্রোফেজ কন্ডিশনে বলছে ইন্টারউইন্ডেড ডিএনএ সো আনট্যাঙ্গেল বা সেপারেট। এই যে ইন্টারউইন্ডের পর র্যাপিং কন্ডিশনে থাকা যে ডিএনএটা, সেই ডিএনএটা আনট্যাঙ্গেল বা সেপারেট হচ্ছে, পরস্পর থেকে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, তারপরে কি বলছে? ডিএনএ আর ক্রোমাটিন ফাইবার স্টার্ট টু কনডেন্স। এই যে ডিএনএ বা ক্রোমাটিন ফাইবার যেটা ওখানে কনডেন্স এই খুললো, তারা কি করছে? তারা স্টার্ট টু কনডেন্স, তারা কনডেন্স হতে আরম্ভ করছে। ওকে, তারপরে বলছে ইচ সেন্ট্রিওল, প্রত্যেকটা সেন্ট্রিওল মুভ টু অপোজিট পোল, প্রত্যেকটা অপোজিট পোলের দিকে মুভ করছে অ্যান্ড ফর্ম স্পিন্ডল ফাইবার, এবং অপোজিট পোলের দিকে গিয়ে তারা স্পিন্ডল ফাইবার ফর্মেশন করছে। কেন স্পিন্ডল ফাইবার ফর্মেশন করছে? কারণ এই স্পিন্ডল ফাইবার হেল্প করছে, কিসে হেল্প করছে? টু মুভ করতে হেল্প করছে। কার মুভ করতে হেল্প করছে? সিস্টার ক্রোমাটিনের মুভ করতে হেল্প করছে। কোন সময়? ডিউরিং অ্যানাফেজ স্টেজে যে সিস্টার ক্রোমাটিনের যে মুভমেন্ট হচ্ছে, সেই সিস্টার ক্রোমাটিনের মুভমেন্টটা হেল্প করছে। আর একটা জিনিস যেটা এখানে হয়, এখানে হচ্ছে যে টু সিস্টার ক্রোমাটিড উইল বি ফর্ম, মানে এখানে দুটো সিস্টার ক্রোমাটিড কিন্তু ফর্মেশন হচ্ছে, টু সিস্টার ক্রোমাটিড উইল ফর্ম, টু সিস্টার ক্রোমাটিড ফর্ম, দুটো সিস্টার ক্রোমাটিড ফর্ম হচ্ছে। বোঝা গেল? ওকে, এবার যেটা বলবো সেটা হচ্ছে আমাদের লেট প্রোফেজটা বললে মোটামুটিভাবে আমাদের প্রোফেজ স্টেজটা শেষ হবে। কি বলবো আমরা বলবো লেট প্রোফেজ বা এন্ড অফ দ্য প্রোফেজ। লেট প্রোফেজ দেখা যাক লেট প্রোফেজে কি বলছে। লেট প্রোফেজে হয় কি? লেট প্রোফেজে অ্যাকচুয়ালি ওই যে আমাদের যে সেল অর্গানেল যেগুলো ডিসঅ্যাপিয়ার করেনি, এখানে সেল অর্গানেলগুলো ডিসঅ্যাপিয়ার করতে আরম্ভ করে। অর্থাৎ এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, আমাদের নিউক্লিওলাস, এগুলো কিন্তু ডিসঅ্যাপিয়ার করে। সেল অর্গানেলের মধ্যে পড়ছে কি? ইয়ার, গলগি বডি, নিউক্লিওলাস, ডিসঅ্যাপিয়ার। ওকে, দেন হচ্ছে কি? দেন হচ্ছে আমাদের যেটা মেন ফান্ডা, মানে মেন জিনিস যেটা হয় সেটা হচ্ছে এখানের যে সেল মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, সেই নিউক্লিয়ার মেমব্রেনটা আর ইনট্যাক্ট থাকে না, এটা ডিসঅ্যাপিয়ার হওয়া স্টার্ট করে। তার মানে নিউক্লিয়ার মেমব্রেন উইল স্টার্ট টু ডিসঅ্যাপিয়ার, নিউক্লিয়ার মেমব্রেন স্টার্ট টু ডিসঅ্যাপিয়ার। মেমব্রেন স্টার্ট টু ডিসঅ্যাপিয়ার। ওকে, এবার একটা জিনিস এখানে আমরা বলি, একটা জাস্ট হেডিং করে একটা জিনিস ইনফরমেটিভ নোট, সেটা হচ্ছে কি এখানে যে আমরা যে জিনিসগুলো বললাম যে সেল অর্গানেলগুলো, সমস্ত সেল অর্গানেল কিন্তু ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, বাট এমন একটা সেল অর্গানেল যে সেল অর্গানেল কিন্তু প্রোফেজ দশাতে বা থ্রু আউট সেল ডিভিশনে কিন্তু ডিসঅ্যাপিয়ার করে না। সেই সেল অর্গানেলটার নাম কি? সেই সেল অর্গানেলটার নাম হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কেন থ্রু আউট সেল ডিভিশনে কেন সেটা ডিসঅ্যাপিয়ার করে না? তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মানে মাইটোকন্ড্রিয়া থ্রু আউট সেল ডিভিশনে এনার্জি প্রোভাইড করে, এটিপি প্রোডাকশনের মাধ্যমে এনার্জি প্রোভাইড করে, যে এটিপিটা মাইটোকন্ড্রিয়ার ক্রেবস সাইকেল থেকে তৈরি হয়। সেই কারণে মাইটোকন্ড্রিয়া কিন্তু থ্রু আউট সেল ডিভিশন কোনো রকমভাবে ডিসঅ্যাপিয়ার করছে না। মানে মাইটোকন্ড্রিয়া উইল নট ডিসঅ্যাপিয়ার ডিউরিং সেল ডিভিশন বিকজ
it will provide energy during cell division, it will provide energy in the form of ATP via বা through Krebs cycle। তাহলে কি বললাম, বলছি হচ্ছে এটাই যে মাইটোকন্ড্রিয়া will not disappear during cell division because BCZ মানে হচ্ছে বিকজ কেন, কারণ হচ্ছে এটা বলতে এখানে মাইটোকন্ড্রিয়া it provide energy in form of এটিপির মাধ্যমে এনার্জিকে দিচ্ছে বা এটিপির মাধ্যমে এনার্জি প্রোভাইড করছে। ইট প্রোভাইড এনার্জি ইন ফর্ম অফ এটিপি ডিউরিং সেল ডিভিশন। ওকে, মানেটাতে বলছে যে মাইটোকন্ড্রিয়া উইল নট ডিসঅ্যাপিয়ার, মাইটোকন্ড্রিয়া কিন্তু ডিসঅ্যাপিয়ার করছে না। কোন সময় করছে না? ডিউরিং সেল ডিভিশনের সময় ডিসঅ্যাপিয়ার করছে না। কেন করছে না? কারণ ইট প্রোভাইড এনার্জি, সে এনার্জি প্রোভাইড করছে ইন ফর্ম অফ এটিপির ফর্মেশনের জন্য, মানে এটিপির রূপে এনার্জি প্রোভাইড করছে ডিউরিং সেল ডিভিশন, মানে সেল ডিভিশনে যখন সিস্টার ক্রোমাটিডের মুভমেন্ট হচ্ছে বা আদার কোনো প্রসেসে যেখানে এনার্জি প্রয়োজন হচ্ছে সেই সময় সে এটিপির মাধ্যমে এনার্জি প্রোভাইড করছে। সেই কারণে মাইটোকন্ড্রিয়া কিন্তু ডিসঅ্যাপিয়ার করে না। বোঝাতে পারলাম? এইটা টোটালটা হচ্ছে আমাদের প্রোফেজ। তাহলে প্রোফেজের তিনটে পার্ট বললাম কি কি, একটা হচ্ছে প্রি প্রোফেজ, একটা হচ্ছে মিড প্রোফেজ, একটা বললাম যে লেট প্রোফেজ। তাহলে প্রি প্রোফেজ কন্ডিশনে জেনারেলি সব কিছুই মানে জোগাড় যন্ত্র যা হয়েছিল সেইগুলো পড়েছিল। তারপর হচ্ছে আমাদের ডিউরিং প্রোফেজে কী হলো, ডিউরিং প্রোফেজে আমরা দেখতে পেলাম যে র্যাপিং কন্ডিশনে বা ইন্টারমিডিয়েট কন্ডিশনে যেগুলো ছিল তারা আনট্যাঙ্গেলড হলো, অর্থাৎ সেপারেট কন্ডিশনে ডিএনএটা হলো। তাহলে এখানে হলো, এখানে তিনটে প্রোফেজটা টোটালি বোঝা গেল। প্রোফেজ হচ্ছে যে প্রথমে আর্লি প্রোফেজ বলেছি আমরা, তারপরে মিড প্রোফেজ বললাম, মিড প্রোফেজের পরে আমরা বললাম লেট প্রোফেজ। এটা হচ্ছে পুরো টোটাল জিনিসটা, মানে আর্লি প্রোফেজের মধ্যে যেটা ছিল, আর্লি প্রোফেজের মধ্যে থেকে আমাদের হচ্ছে ইন্টারফেজ দশা থেকে নিয়ে আসা সমস্ত কিছু, মানে ডিএনএ ডাবল কন্ডিশনে ছিল, আমাদের সেন্ট্রিওল ডাবল কন্ডিশনে ছিল, সেখানে কোনো রকম কোনো সেল অর্গানেল কিন্তু ডিসঅ্যাপিয়ার করেনি, নিউক্লিয়ার মেমব্রেনও ইন্ট্যাক্ট ছিল। এটা মোরাললেস হচ্ছে আমাদের প্রি প্রোফেজ। ডিউরিং প্রোফেজে সেই ডিএনএটা সেপারেট হলো, সেপারেট হওয়ার পরে ডিএনএ বা ক্রোমাটিন ফাইবার কন্ডেন্স হলো, সিস্টার ক্রোমাটিড ফর্মেশন করলো, সেন্ট্রিওল পরস্পর অপোজিট পোলের দিকে গেল, স্পিন্ডল ফাইবার ফর্মেশন করলো। এইগুলো হলো মোটামুটিভাবে মিড প্রোফেজ। লেট প্রোফেজে কী হলো, লেট প্রোফেজে সেল অর্গানেল ডিসঅ্যাপিয়ার করলো, সেল অর্গানেলের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, নিউক্লিওলাস সমস্ত কিছুই রয়েছে। অপরদিকে নিউক্লিয়ার মেমব্রেন স্টার্ট টু ডিসঅ্যাপিয়ার হলো, মানে নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু এবার আস্তে আস্তে ভাঙতে আরম্ভ করছে। ওকে, এইটা হলো মোটামুটিভাবে আমাদের লেট প্রোফেজ। দেন আমরা কী পেলাম, দেন হচ্ছে যে আমরা বললাম যে সমস্ত সেল অর্গানেলই তো ডিসঅ্যাপিয়ার করছে, কিন্তু তার মধ্যে একটা সেল অর্গানেল যেটা কিনা মাইটোকন্ড্রিয়া, সে কিন্তু ডিসঅ্যাপিয়ার করে না। কেন করে না? কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া আমাদের ডিউরিং সেল ডিভিশনে যে এনার্জি প্রয়োজন রয়েছে সেই এনার্জি প্রোভাইড করছে কিন্তু আমাদের কিন্তু মাইটোকন্ড্রিয়া, সেই কারণে মাইটোকন্ড্রিয়া কিন্তু ডিসঅ্যাপিয়ার করছে না। ওকে, এইটা গেল আমাদের প্রোফেজ। এবার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি বলবো, সেটা বলবো আমাদের হচ্ছে যে মেটাফেজ দশা সম্পর্কে এবার বলবো। তাহলে এটা টোটালটা বোঝা গেছে। ওকে, এবার যেটা আমরা বলছি সেটা কি, সেটা হচ্ছে আমাদের মেটাফেজ দশা।
মেটাফেজ দশা বলতে গিয়ে প্রথম যেটা বলবো ইন আর্লি মেটাফেজ, কি বললাম, ইন আর্লি মেটাফেজ মানে একদম মেটাফেজের স্টার্টিংয়ে, আর্লি মেটাফেজ একদম প্রথম স্টেজে হয় কি, প্রথম স্টেজে ওই যে নিউক্লিয়ার মেমব্রেন স্টার্ট টু ডিসঅ্যাপিয়ার হয়েছিল, সেই নিউক্লিয়ার মেমব্রেনটা ফুললি ডিসঅ্যাপিয়ার করে যায়। তার মানে ইন আর্লি মেটাফেজ নিউক্লিয়ার মেমব্রেন ফুললি ডিসঅ্যাপিয়ার করছে। ওকে, দেন হচ্ছে কি, দেন হচ্ছে আমাদের মেটাফেজ দশাতে, এবার আমরা আস্তে আস্তে মেটাফেজ দশাতে ঢুকছি। মেটাফেজ দশাতে অ্যাকচুয়ালি হচ্ছে কি, মেটাফেজ দশাতে ওই যে সিস্টার ক্রোমাটিড যেগুলো কনডেন্স ওখানে স্টার্ট করেছিল, এখানে সেটা ফুললি কনডেন্স হচ্ছে এবং এখানে আরও ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে নিউক্লিয়ার এই ক্রোমোজোম হিসেবে সেটা ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে দুটো সিস্টার ক্রোমাটিড হিসেবে সেটা। অর্থাৎ এখানে আমরা সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ওই যে সিস্টার ক্রোমাটিড আরও বা ক্রোমাটিন ফাইবার মোর কনডেন্স এবং এইখানে ক্রোমোজোম ক্লিয়ারলি ভিজিবল বা টু সিস্টার ক্রোমাটিড ক্লিয়ারলি ভিজিবল, টু সিস্টার ক্রোমাটিড ক্লিয়ারলি ভিজিবল। ইট ইজ দ্য বেস্ট ফেজ, এখানে একটা জিনিস লিখে দিই ব্র্যাকেটে, ইট ইজ দ্য বেস্ট ফেজ ফর স্টাডি অফ ক্রোমোজোম। for study of ক্রোমোজোমের স্টাডির জন্য এটা হচ্ছে বেস্ট ফেজ। ওকে, বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে এর পরবর্তী এখানে কি হয়, আর হচ্ছে কি মেটাফেজ দশাতে আমার যে ওই যে স্পিন্ডল ফাইবার ফর্মেশন হয়েছিল সেই স্পিন্ডল ফাইবারগুলো অ্যাটাচমেন্ট হচ্ছে, কার সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে, আমাদের কাইনেটোকোরের সঙ্গে অ্যাটাচমেন্ট হচ্ছে। কাইনেটোকোর কোথায় অবস্থান করছে, অন দ্য সেন্ট্রোমিয়ার রিজিয়নে অবস্থান করছে, অন দ্য সেন্ট্রোমিয়ার বা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার রিজিয়নে অবস্থান করছে। ওকে, তাহলে কি বলবো, স্পিন্ডল ফাইবার attached with কার সাথে, কাইনেটোকোর, রিজিয়নের সঙ্গে। এই কাইনেটোকোরটা কোথায় থাকে, অন সেন্ট্রোমিয়ার রিজিয়ন, সেন্ট্রোমিয়ার অফ ক্রোমোজোম। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে এটা অবস্থান করছে। ওকে, দেন আর কি হয়, আর হচ্ছে কি, একটা সেলের মধ্যে থাকা সমস্ত ক্রোমোজোম সেট, একটা সেল ইকুয়েটার বা স্পিন্ডল ফাইবার ইকুয়েটার রিজিয়নে অবস্থান করছে। কি বললাম, একটা সেলের মধ্যে থাকা সমস্ত ক্রোমোজোম সেট সেল ইকুয়েটার রিজিয়ন বা স্পিন্ডল ফাইবার ইকুয়েটার রিজিয়নে অবস্থান করছে। তাহলে সেটা জিনিসটা যেটা বলছে যে অল ক্রোমোজোম সেট ইন এ সেল lie on equator of cell অথবা
ইকুয়েটর অফ স্পিন্ডল ফাইবার। মানেটা কি, মানেটা কেমন দেখা যাক, ছবিটা আঁকি একবার। ছবিটা হচ্ছে এটাই যে এই যে ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের একটা অ্যানিম্যাল সেল, ওকে, অ্যানিম্যাল সেল, এটা হচ্ছে আমাদের একটা অ্যানিম্যাল সেল। আর একটা জিনিস এখানে একটুখানি লিখে দিই, সেটা হচ্ছে কি এই যে নিউক্লিয়ার মেমব্রেন ফুললি ডিসঅ্যাপিয়ার করছে, তো এর ফলস্বরূপ কী করছে, এর ফলস্বরূপ হচ্ছে যে আমাদের যে ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড ডিসঅ্যাপিয়ার, নিউক্লিয়ার মেমব্রেন যখন ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে তখন আমাদের সিস্টার ক্রোমাটিড প্রেজেন্স থাকছে কোথায়, সিস্টার ক্রোমাটিড আর প্রেজেন্স ইনসাইড সাইটোপ্লাজম। তাহলে এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে সিস্টার ক্রোমাটিড, sister chromatid present in cytoplasm। মানেটা এটাই বলতে চাইছে, এই যে এখানে যে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করেছে, নিউক্লিয়ার মেমব্রেনটা কোনটা, নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে এই যে এটা নিউক্লিয়ার মেমব্রেন, ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন, এই যে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করেছিল, ওকে। নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করার পরে এখানে থাকছে কোথায়, এখানে থাকছে এই যে সিস্টার ক্রোমাটিড অবস্থান করছে, সিস্টার ক্রোমাটিড অবস্থান করছে, ওকে। সিস্টার ক্রোমাটিডের এই যে সেন্ট্রোমিয়ার রিজিয়ন, সেন্ট্রোমিয়ার রিজিয়ন, এখানে থাকছে কে, এখানে থাকছে হচ্ছে আমাদের স্পিন্ডল ইয়ে সেন্ট্রিওল, বোথ পোলের দিকে মুভ করেছিল এবং এরা অ্যাস্টার ফর্মেশন করেছে, এই অঞ্চলেও থাকবে একটা, এরাও অ্যাস্টার ফর্মেশন করেছে, ঠিক আছে। এখানে কাইনেটোকর রিজিয়নটা একবার একটুখানি দেখিয়ে দিই, প্রত্যেকটা থেকে কাইনেটোকর রিজিয়ন, ওকে। এরমভাবে এইটাই হচ্ছে সেল ইকুয়েটর বা স্পিন্ডল ফাইবার ইকুয়েটর। এবার এখান থেকে এই যে স্পিন্ডল ফাইবার অ্যাটাচমেন্ট হচ্ছে, ঠিক আছে, এইভাবে স্পিন্ডল ফাইবার অ্যাটাচমেন্ট থাকছে। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে মেটাফেজিক প্লেট কি, হোয়াট ইজ মেটাফেজিক প্লেট, মেটাফেজিক প্লেট কি, মেটাফেজিক প্লেট বলতে গেলে আর কিছুই না, মেটাফেজিক প্লেট বলতে গেলে এই যে সিস্টার ক্রোমাটিডের যে অ্যালাইনমেন্ট, যে প্লেন অফ অ্যালাইনমেন্ট অফ সিস্টার ক্রোমাটিড, ইট ইজ কল্ড মেটাফেজিক প্লেট। তার মানে যদি জাস্ট একটা জিনিস, যদি একটা কথা আসে, হোয়াট ইজ মেটাফেজিক প্লেট, মেটাফেজিক প্লেট কি, মানে মেটাফেজিক প্লেট কি, সেটা হচ্ছে প্লেন অফ অ্যালাইনমেন্ট অফ সিস্টার ক্রোমাটিড, প্লেন অফ অ্যালাইনমেন্ট অফ সিস্টার ক্রোমাটিড, সেটা হচ্ছে মেটাফেজিক প্লেট। বাট কিন্তু এটা কিন্তু এই সেম ফেজে হতে হবে, মানে মেটাফেজে অবস্থানকারী সিস্টার ক্রোমাটিডের যে প্লেন অফ অ্যালাইনমেন্ট সেইটা, তার মানে যেহেতু এটা আমি এই ইয়েতে লিখছি সেই কারণে আমি ইন দিস ফেজ কথাটা উল্লেখ করছি না, কিন্তু মেটাফেজেই কিন্তু অবস্থান করতে হবে, অর্থাৎ প্লেন অফ অ্যালাইনমেন্ট অফ সিস্টার ক্রোমাটিড। এটা কি, এটা হচ্ছে আমাদের
মেটাফেজিক প্লেট। তাহলে মেটাফেজিক প্লেট কি? মেটাফেজিক প্লেট হচ্ছে যে প্লেন অফ অ্যালাইনমেন্ট অফ সিস্টার ক্রোমাটিড ইন মেটাফেজ। মেটাফেজ দশাতে অবস্থানকারী সিস্টার ক্রোমাটিডের যে প্লেন অফ অ্যালাইনমেন্ট সেটা হচ্ছে আমাদের মেটাফেজিক প্লেট। তাহলে এখানে মেটাফেজে কী বললাম আমরা? মেটাফেজে বললাম যে আমাদের হচ্ছে যে আর্লি মেটাফেজ কন্ডিশনে নিউক্লিয়ার মেমব্রেন ফুললি ডিসঅ্যাপিয়ার করছে, যেখানে সিস্টার ক্রোমাটিড তার ফলস্বরূপ সিস্টার ক্রোমাটিড কোথায় অবস্থান করছে? সিস্টার ক্রোমাটিড আমাদের অবস্থান করছে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে। দেন আমরা যেটা বললাম, আমরা যেটা বলেছি সেটা বলেছি যে আমরা কি ক্রোমাটিন ফাইবার কনডেন্স হচ্ছে, মোর কনডেন্স হচ্ছে এবং দুটো সিস্টার ক্রোমাটিড ক্লিয়ারলি ভিজিবল, টু সিস্টার ক্রোমাটিড ফলস্বরূপ ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে। ওকে, ইট ইজ দ্য বেস্ট ফেজ ফর স্টাডি অফ ক্রোমোজোম। ক্রোমোজোমের স্টাডির জন্য এটা হচ্ছে বেস্ট ফেজ। দেন বলছি কি স্পিন্ডল ফাইবার অ্যাটাচ টু কাইনেটোকোর, এই যে স্পিন্ডল ফাইবার কাইনেটোকোরের সঙ্গে অ্যাটাচমেন্ট হচ্ছে অন দ্য সেন্ট্রোমিয়ার অফ ক্রোমোজোম, যেটা কোথায়? সেন্ট্রোমিয়ার অফ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে অবস্থান করছে। ওকে, তারপর যে অল ক্রোমোজোম সেট ইন এ সেল, একটা সেলের মধ্যে থাকা সমস্ত ক্রোমোজোম সেট লাই অন ইকুয়েটর অফ এ সেল, একটা সেলের ইকুয়েটর রিজিয়নে অথবা তাকে বলা হয় ইকুয়েটর অফ এ স্পিন্ডল ফাইবার, সেই অঞ্চলে তারা অবস্থান করছে। সব ক্ষেত্রে কিন্তু ইকুয়েটর অফ এ সেল বা ইকুয়েটর অফ এ স্পিন্ডল ফাইবার কিন্তু সেম হয় না। কোন ক্ষেত্রে হয় না? যদি সেটা এটা আনইকুয়াল ডিভিশন হতো। আনইকুয়াল ডিভিশন মানে কি? আনইকুয়াল ডিভিশন মানে হচ্ছে যে যদি এখানে একটা ভ্যাকুয়াল অবস্থান করতো, ভ্যাকুয়াল অবস্থান করলে কী হতো? এই স্পিন্ডল ফাইবারটা এই সেন্ট্রিওলটা নিচে অবস্থান করতো, নিচে অবস্থান করলে এর সেল ইকুয়েটর তখন মেটাফেজিক ক্রোমোজোমগুলো এই অ্যালাইনমেন্টে অবস্থান করতো, অর্থাৎ সেল ইকুয়েটর কিন্তু এটাই থাকতো, বাট ইকুয়েটর অফ স্পিন্ডল ফাইবার কিন্তু কিছুটা নেমে এই জায়গায় অবস্থান করতো। বোঝা গেল? ওকে, এবার যে মেটাফেজিক প্লেট কি বললাম? মেটাফেজিক প্লেট বলছি যে প্লেন অফ অ্যালাইনমেন্ট অফ সিস্টার ক্রোমাটিড, দুটো এই যে সিস্টার ক্রোমাটিডগুলো, এই সিস্টার ক্রোমাটিডের প্লেন অফ অ্যালাইনমেন্টটাই হচ্ছে আমাদের মেটাফেজিক প্লেট। মানে মেটাফেজে অবস্থানকারী যে সিস্টার ক্রোমাটিড, সেই সিস্টার ক্রোমাটিড যে প্লেনে অবস্থান করছে তাকে বলছে মেটাফেজিক প্লেট। বোঝা গেল? এরপরের দিন নেক্সট দিন যেটা আলোচনা করবো সেটা কি আলোচনা করবো? সেটা আলোচনা করবে এর পরবর্তী দুটো ফেজ, অর্থাৎ আমাদের অ্যানাফেজ অ্যান্ড দেন টেলোফেজ, এবং তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিসটা। সাইটোকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের তো ডিভিশন হয়ে গেল, নিউক্লিয়াসের ডিভিশনের পরে কীভাবে সাইটোপ্লাজমের ডিভিশন হয়ে দুটো সেল পরস্পর ডিভিশন হচ্ছে সেইটা নিয়ে নেক্সট দিন হবে। অর্থাৎ নেক্সট দিন কী হবে? অ্যানাফেজ, দেন হবে টেলোফেজ এবং তারপরে হবে সাইটোকাইনেসিস। তিনটে টপিক। ওকে, গুড বাই।